যুদ্ধবিধ্বস্ত পথঘাট, রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার পালাবদল, ক্ষুধার তীব্রতা আর অশিক্ষায় জর্জরিত প্রায় ব্যর্থ একটি রাষ্ট্র আফগানিস্তান। কিন্তু যদি বলি পৃথিবীর অন্যতম সুন্দর দেশগুলোর মধ্যে একটি হলো আফগানিস্তান, তাহলেও অবাক হওয়ার কিছু নেই। বিচিত্র ইতিহাস, চিন্তা, দর্শন আর সাহসিকতার কেন্দ্র এই দেশ। আবার এদেশের মানুষেরাই অতিথি পরায়ণতার দিক থেকেও সবচেয়ে বেশি আন্তরিক। হয়তো অনেকের কাছেই এই হিসাব মিলছে না। দুর্ভাগ্যবশত যুদ্ধ আর অন্ধকারে ঢাকা পড়ে গিয়েছে দেশটির সৌন্দর্য ও সংস্কৃতির অসংখ্য নজির। আফগানিস্তানের শুধু একটি দিকই আমরা দেখি, আর তা হল যুদ্ধ, ধ্বংস ও অস্ত্র। কিন্তু দেশটি এসব কিছুকে অগ্রাহ্য করে কত সুন্দরী না সৌরভ ছড়িয়ে যাচ্ছে। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব আফগানিস্তানের জানা অজানা সংস্কৃতি আর সংগ্রামের গল্প। মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ আফগানিস্তান। উত্তরে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান আর তাজিকিস্তান, পূর্ব দিকে চীন আর পাকিস্তান, আর দক্ষিণ পশ্চিমে ইরান ও আবারও পাকিস্তান। দেশটির আয়তন প্রায় 6,52,860 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় 4 কোটিরও বেশি। আফগানিস্তানের সরকারি ভাষা হল দারি ও পশতু, তবে এখানে ফার্সি, উজবেক ও তুর্কমেন ভাষাতেও কিছু কিছু মানুষ কথা বলে। আফগানিস্তানের মুদ্রার নাম আফগানি এবং দেশটির নাগরিকদের বলা হয় আফগান। ধর্মীয় দিক থেকে আফগানিস্তান একটি ইসলামিক রাষ্ট্র। দেশটির প্রায় 99% মানুষ মুসলিম। এছাড়া খুব ছোট পরিসরে হিন্দু, শিখ ও অন্যান্য ধর্মাবলম্বী সংখ্যালঘুরাও ছিল। তবে দেশটিতে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের সংখ্যা অনেক কমে গেছে। মজার ব্যাপার হল, ধর্মীয় দিক থেকে আফগানিস্তানে তেমন একটা পার্থক্য চোখে না পড়লেও জাতিগত পরিচয়ের দিকে তাকালে সেখানে এক বিশাল বৈচিত্র্য দেখা যায়। আফগান সমাজ মূলত পশতুন, তাজিক, হাজারা এবং উজবেক এই 4টি প্রধান জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত। আফগানিস্তানের মানুষজন বহু প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করলেও তারা বেশ প্রাণবন্ত, আমোদপ্রিয় ও সংস্কৃতিমনা। বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর কারণে আফগানিস্তানের সংস্কৃতি বেশ বৈচিত্র্যময়। এখানকার সঙ্গীতে স্থানীয় লোকসঙ্গীতের পাশাপাশি ক্লাসিক্যাল ঘরানারও প্রভাব দেখা যায়। এদেশের বেশ কিছু ঐতিহ্যবাহী যন্ত্রের মধ্যে রাবাব, তানপুরা এবং বিভিন্ন ধরনের তবলা বিশেষভাবে উল্লেখযোগ্য। আফগান সংস্কৃতিতে কবিতার একটি বিশেষ স্থান আছে। 1000 বছর আগে থেকেই কবিতার চর্চা শুরু হয় এই দেশে। পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে প্রতি বৃহস্পতিবার পালিত হয় কবিতার রাত। সব বয়সের মানুষ সেখানে সমবেত হন। আধুনিক ও প্রাচীনকালের কবিতাগুলো চর্চা হয় সেখানে, আর তার সঙ্গে পরিবেশন করা হয় চা ও মিষ্টি জাতীয় বিভিন্ন খাবার। আফগান খাবারের মধ্যে এশিয়া, পারস্য এবং ভারতীয় রান্নার প্রভাব দেখা যায়। এখানকার প্রধান খাবারগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কাবাব, কাবুলি পোলাও ও মান্তু, যা মূলত মাংসের পুরভরা ভাপানো পিঠা। এছাড়াও রয়েছে আশাক, যা সবজি ও মাংসের পুরভরা নুডলস দিয়ে তৈরি হয়। মিষ্টি খাবারের মধ্যে ফিরনি এবং হালুয়া দেশটিতে বেশ জনপ্রিয়। আফগানদের খাবার পরিবেশনের প্রথা বেশ আলাদা। তারা সাধারণত মেঝেতে কাপড় বিছিয়ে তার উপর খাবার পরিবেশন করে। পোশাকের ক্ষেত্রেও আফগানিস্তানের নিজস্ব ঐতিহ্য রয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে পোশাকের কিছু ভিন্নতা দেখা গেলেও সাধারণত পুরুষদের মধ্যে লম্বা কুর্তা পাজামা এবং নারীদের মধ্যে বিভিন্ন রঙের সালোয়ার কামিজ বেশ প্রচলিত। শীতকালে এখানে পশমের তৈরি পোশাক বা চাদরের ব্যবহার দেখা যায়। হস্তশিল্পের ক্ষেত্রে আফগানিস্তান কার্পেট বোনা, পাথর খোদাই এবং বিভিন্ন ধরনের হাতে তৈরি অলংকারের জন্য পরিচিত। আফগানিস্তানের হাতে বোনা কার্পেট তো বিশ্বজুড়ে সমাদৃত। আফগানিস্তানের সংস্কৃতি ও ঐতিহ্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আতিথেয়তা। অতিথিদের পরম যত্নের সাথে চা ও খাবারের আমন্ত্রণ জানানো হয়। এ সময় তারা একে অপরকে ছোট ছোট উপহার দেন, যাতে সম্পর্ক আরও গভীর হয়।
যেহেতু এটি একটি ইসলাম প্রধান দেশ, তাই আফগানিরা কারোর সঙ্গে দেখা হলে হ্যান্ডশেক করে শুভেচ্ছা বিনিময় করেন এবং অন্যকে সম্মান জানাতে হ্যান্ডশেকের পর বুকে হাত রাখেন ও সামান্য মাথা নত করেন। তবে দেশটিতে বিপরীত লিঙ্গের কারোর সঙ্গে হাত মেলানোর অনুমতি নেই। এদেশে বিবাহ বা পারিবারিক সম্পর্ক ছাড়া নারী পুরুষের মধ্যে মেলামেশা কঠোরভাবে নিষিদ্ধ, এমনকি সরাসরি চোখে চোখ রাখাও সামাজিক প্রথা অনুযায়ী গ্রহণযোগ্য নয়। তাই বিয়ের আগে নারী পুরুষের মেলামেশা খুবই সীমিত থাকে। এখান থেকেই বোঝা যাচ্ছে বিবাহ আফগান সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রথা। এখানে বিবাহ বিচ্ছেদ অত্যন্ত বিরল এবং সমাজে এই বিষয়টাকে খুব একটা ভালো নজরে দেখা হয় না। তবে দেশটিতে বিশেষ পরিস্থিতিতে বহুবিবাহের অনুমোদন দেওয়া হয়। এখানকার বেশিরভাগ বিয়ে আত্মীয়দের মধ্যেই সম্পূর্ণ হয়ে থাকে। বিয়ের অনুষ্ঠান সাধারণত 3 দিন ধরে চলে এবং এটি বেশ জাঁকজমকপূর্ণ হয়। বিয়েতে একটি লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে বর ও কনে একসঙ্গে জীবন কাটানোর প্রতিশ্রুতিতে আবদ্ধ হন। জেনে অবাক হবেন, বিয়ের অনুষ্ঠানে ফাঁকা গুলি ছোড়া আফগান সংস্কৃতির একটি পুরনো এবং ঐতিহ্যবাহী অংশ। আফগানিস্তান অর্থনৈতিক দিক থেকেও বেশ সমৃদ্ধ। আফগানিস্তানের কথা উঠলেই পপি ফুলের কথা এসে যায়। এই সুন্দর ফুল থেকে তৈরি হয় আফিম, যা থেকে হেরোইন সহ বিভিন্ন মাদকদ্রব্য প্রস্তুত করা হয়। বিশ্বজুড়ে উৎপাদিত আফিমের প্রায় 80% আফগানিস্তানে উৎপন্ন হয় এবং এটি দেশের প্রধান অর্থকরী ফসল। আফগানিস্তানের আইনে নিষিদ্ধ থাকা সত্ত্বেও সহজ চাষ পদ্ধতি এবং বেশি লাভের কারণে দুর্গম অঞ্চলের মানুষের জীবিকার প্রধান উৎস মূলত পপি চাষ। এই ফসল উৎপাদনে তেমন কোনো পুঁজির প্রয়োজন হয় না, কেবল নিজেদের জমি ব্যবহার করাই যথেষ্ট। কৃষকের কাছ থেকে প্রতি কেজি পপি $55 দরে কিনে হেরোইন উৎপাদকরা। এই কারণে পপি চাষ আফগানিস্তানের কৃষকদের জন্য প্রায় এক অবিচ্ছেদ্য বাস্তবতা এবং এখান থেকে দেশটির জিডিপির প্রায় 11% আসে। তবে পপি চাষের জন্য বিখ্যাত হলেও আফগানিস্তানে তেল, গ্যাস, সোনা, তামা, লোহা ও লিথিয়ামের মতো মূল্যবান খনিজ পদার্থের বিশাল মজুত রয়েছে। ধারণা করা হয় এসব খনিজ সম্পদের মূল্য অন্তত $1 ট্রিলিয়ন। কিন্তু বছরের পর বছর ধরে চলা যুদ্ধ, সংঘাত ও রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে এই প্রাকৃতিক সম্পদ দেশটির মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো ভূমিকা রাখতে পারেনি। বারবার বিদেশি আক্রমণের শিকার এদেশের মানুষ সত্যিই খুব দুর্ভাগা। জেনে অবাক হবেন, আফগানিস্তান প্রাগৈতিহাসিক যুগ থেকেই কৃষির প্রতি বেশ নির্ভরশীল এবং সে যুগেই এ অঞ্চলে মানব বসতির চিহ্ন পাওয়া যায়। প্রায় 7000 বছর আগে এখানে কৃষিজীবী সমাজের উদ্ভব হয়। ঐতিহাসিক সিল্ক রুটের কেন্দ্রস্থলে থাকার কারণে আফগানিস্তান প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিল। তাই বিভিন্ন সময়ে পারস্যের হাকমেনেশি সাম্রাজ্য, গ্রিক সম্রাট আলেকজান্ডার, ভারতীয় মৌর্য সাম্রাজ্য এ অঞ্চল শাসন করে। মূলত তখনই আফগানিস্তানে বৌদ্ধ ধর্মের প্রচলন শুরু হয়। সেখানকার বামিয়ানের মূর্তি আজও সেই সময়ের সাক্ষ্য বহন করে। তবে 7ম শতাব্দীতে আরব মুসলিমদের আগমন আফগানিস্তানের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। ধীরে ধীরে ইসলাম এখানকার প্রধান ধর্মে পরিণত হয়। এরপর 18 শতকে আহমদ শাহ দুররানি একটি স্বাধীন আফগান রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন, যা দুররানি সাম্রাজ্য নামে পরিচিত। তবে ব্রিটিশ ঔপনিবেশিক আগ্রাসনের ফলে গ্রেট গেমের অংশ হয়ে যায় দেশটি। অবশেষে 1919 সালে তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধের মাধ্যমে আফগানিস্তান পূর্ণ স্বাধীনতা লাভ করে। কিন্তু দুর্ভাগ্যবশত 20 শতকে আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। 1973 সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, কিন্তু এই পরিবর্তন দীর্ঘস্থায়ী হয়নি। 1979 সালে সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপ এখানকার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। দীর্ঘ 10 বছর ধরে মুজাহিদিনদের প্রতিরোধের মুখে সোভিয়েত বাহিনী 1989 সালে আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হয়। এরপরও দেশটি শান্তি পায়নি। সোভিয়েত বাহিনী চলে যাওয়ার পর দেশটি পড়ে যায় গৃহযুদ্ধের কবলে।
আর এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে 1996 সালে তালেবান কাবুল শহরের নিয়ন্ত্রণ নেয় এবং একটি কঠোর ইসলামিক শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করে। রাজনৈতিক এমন অস্থিরতার মাঝে আবারও 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর বিশ্ব রাজনীতিতে নতুন বাঁক আসে। আল কায়েদা জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সামরিক অভিযান শুরু করে। এতে তালেবান শাসনের পতন ঘটে এবং একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়। যদিও আন্তর্জাতিক সহায়তায় সরকার গঠিত হলেও তালেবান বিদ্রোহ অব্যাহত থাকে। দীর্ঘ 2 দশকের যুদ্ধের পর 2021 সালে মার্কিন ও ন্যাটো বাহিনী সম্পূর্ণরূপে আফগানিস্তান থেকে সরে যায়। এর পরপরই তালেবান অবিশ্বাস্য দ্রুততায় আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং দেশটিকে ইসলামিক আমিরাত হিসেবে ঘোষণা করে। বর্তমানে তালেবান সরকার একদিকে পশ্চিমা দুনিয়ার স্বীকৃতি পেতে চায়, অন্যদিকে শরিয়া ভিত্তিক কঠোর শাসন চালিয়ে যাচ্ছে। যদিও তালেবান সরকার দাবি করে তারা আগের তুলনায় বেশি সহনশীল এবং ব্যবহারিক, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। আফগানিস্তানে নারীদের অবস্থা সবচেয়ে করুণ। তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই নারীদের প্রতি একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তারা নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা পুরোপুরি নিষিদ্ধ করেছে। এমনকি কিছু প্রদেশে মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে যাওয়াও বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতেও নারীদের ভর্তি ও ক্লাসে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। শুধু শিক্ষা নয়, কর্মক্ষেত্রেও নারীদের প্রবেশাধিকার কঠোরভাবে সীমাবদ্ধ করা হয়েছে। এমনকি সরকারি অফিসে নারীরা কাজ করতে পারছে না। ব্যতিক্রম ঘটনা হয়েছে শুধুমাত্র স্বাস্থ্য ও মানবিক সহায়তা খাতে। তাছাড়া অধিকাংশ নারীরাই তাদের চাকরি হারিয়েছেন এবং ঘরবন্দি হয়ে পড়েছেন। দেশটিতে প্রতিটি নারীর জন্য বোরকা ও পর্দাও বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি এখানে নারীরা একা বাইরে বের হতে পারছেন না, আর বের হতে হলে তাদের সাথে অবশ্যই একজন মাহরাম বা পুরুষ অভিভাবক থাকতে হবে। পার্ক, জিম, টেলিভিশন, এমনকি রেডিওতেও নারীদের উপস্থিতি সীমিত বা নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই অবস্থা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে, তবে তালেবান তা উপেক্ষা করছে। অনেক নারী অধিকার কর্মী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। যারা রয়ে গেছেন তারা গোপনে কাজ করছেন। এসব কারণে আন্তর্জাতিকভাবেও তালেবান সরকার এখনও স্বীকৃত নয়। জাতিসংঘ সহ বেশিরভাগ দেশ তাদের সরকারকে বৈধতা দেয়নি। ফলে দেশটি মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে। আন্তর্জাতিক সাহায্য স্থগিত থাকায় দেশটিতে খাদ্য সংকট, দারিদ্র্য ও বেকারত্ব ব্যাপক আকার ধারণ করেছে। এছাড়াও তালেবান নেতৃত্বের মধ্যে অভ্যন্তরীণ মতবিরোধ, জাতিগত বিভাজন এবং রাজনৈতিক দমননীতি আফগান সমাজে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। জনগণের একাংশ তালেবান শাসনকে ভয় ও নির্যাতনের শাসন হিসেবে দেখছে। সম্প্রতি তালেবান সরকার কর্তৃক দেশটির অনেক কয়েকটি পর্যটন স্থান ধ্বংসের খবর আসে। এর মধ্যে অন্যতম হল সবচেয়ে বিখ্যাত স্থাপত্য গৌতম বুদ্ধের মূর্তি ধ্বংস হওয়া। তারপরও এদেশে ঐতিহাসিক স্থাপনার কমতি নেই। এখানে বহু গ্রিক ও বৌদ্ধ স্থাপত্যের ধ্বংসস্তূপ, মন্দির, খিলান, স্তম্ভ, সূক্ষ্ম কারুকার্যময় ইসলামিক মিনার ও দুর্গ রয়েছে। আফগানিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো পর্যটকের হৃদয়কে আন্দোলিত করে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্থান বামিয়ানের বন্দরময় উপত্যকা। জেনে অবাক হবেন, বিশ্বের প্রথম তৈলচিত্র খ্রিস্টপূর্ব 650 সালে বামিয়ান গুহাতেই আঁকা হয়েছিল। এই তৈলচিত্রটি ছিল গৌতম বুদ্ধের। এখানকার গুহাচিত্র ও পাহাড় ঘেরা প্রাকৃতিক দৃশ্য একেবারেই মনোমুগ্ধকর। বিশেষ করে যখন বসন্তে উপত্যকার চারপাশে ফুল ফুটে ওঠে, তখন মনে হয় জায়গাটি যেন এক জীবন্ত চিত্রকর্ম। এর কিছুটা দক্ষিণে রয়েছে বান্দি আমির জাতীয় উদ্যান, যা আফগানিস্তানের প্রথম রাষ্ট্রীয় উদ্যান। এখানে রয়েছে 6টি গভীর নীল হ্রদ। অবাক করা বিষয় হল, এই হ্রদ পাহাড়ি পাথরের বাঁধ দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। এখানকার জলের রং গাঢ় নীল।
আবার দক্ষিণ আফগানিস্তানে রয়েছে রেগিস্তান মরুভূমি। এখানকার বিস্তীর্ণ বালুকাময় এলাকা ও ঘূর্ণায়মান বালুর ঢেউ এক রহস্যময় আবহ তৈরি করে। এই জায়গাটি একদিকে যেমন নিঃসঙ্গতার প্রতীক, তেমনি অন্যদিকে এক অপূর্ব নিসর্গের ছোঁয়া বহন করে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আফগানিস্তান প্রাচীন ইতিহাসের কেন্দ্রবিন্দু। এখানে অবস্থিত ছিল বামিয়ানের বুদ্ধ মূর্তি, যা পৃথিবীর সবচেয়ে বড় দাঁড়িয়ে থাকা বুদ্ধ মূর্তিগুলোর মধ্যে অন্যতম। যদিও তালেবানদের দ্বারা 2001 সালে এগুলো ধ্বংস হয়ে যায়, তবুও গুহা ও চারপাশের প্রাচীন স্থাপত্য দেখে বোঝা যায় এই স্থান কতটা জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র ছিল। এখানকার আরেকটি বিখ্যাত নিদর্শন হল মিনার-ই-জাম, যা হেরাত প্রদেশে অবস্থিত। এটি একটি 12 শতকের সুউচ্চ মিনার, যার স্থাপত্যকলা ও খোদাই দেখে যে কেউ বিস্মিত হবেন। এই মিনারটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত এবং এর আশেপাশের প্রাচীন ধ্বংসাবশেষ আজও ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। এছাড়া আফগানিস্তানের ধর্মীয় স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্লু মসজিদ বা মসজিদি কাবুদ, যা মাজারি শরীফ শহরে অবস্থিত। এর ফিরোজা রঙের গম্বুজ, দৃষ্টিনন্দন মোজাইক এবং মসজিদের বিস্তৃত উঠান এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। বলা হয় এখানে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দেহাবশেষ রয়েছে, যদিও এ নিয়ে মতভেদ রয়েছে। এই ধর্মীয় পরিবেশের ধারাবাহিকতায় আসে হেরাত জামে মসজিদ, যা 1200 খ্রিস্টাব্দে নির্মিত। এর টাইলস এবং ইটের কাজ এতটাই নিখুঁত যে বহু গবেষক এখানে স্থাপত্য নিয়ে গবেষণার জন্য আসেন। মসজিদটির বিশেষ বৈশিষ্ট্য হল এর বিশাল দরজা এবং লম্বা জানালা, যেখানে সাদা ও নীল রঙের মোজাইক চমৎকার এক শিল্পকলার পরিচয় বহন করে। আফগানিস্তানের পর্যটনগুলো শুধু ধর্মীয় ইতিহাসের প্রতিফলন ঘটায় না, পাশাপাশি এর দুর্গ এবং প্রাসাদের কারণে রাজকীয় ইতিহাসের প্রতিফলনও ঘটায়। হেরাতের সিটাডেল বা আলেকজান্ডার দুর্গ একটি প্রাচীন প্রতিরক্ষা কাঠামো। এটি আলেকজান্ডার দ্য গ্রেট নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। এখানে প্রাচীন অস্ত্র, শিল্পকলা ও পাণ্ডুলিপি রয়েছে। বর্তমানে এটি একটি জাদুঘর ও পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে। অন্যদিকে দেশটির গজনি দুর্গ একসময় গজনভি সাম্রাজ্যের শক্তির প্রতীক ছিল। দুর্গের চূড়া থেকে পুরো শহর ও পার্শ্ববর্তী অঞ্চল দেখা যায়, যা যুদ্ধ কৌশলগত দিক থেকেও এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তানে মুসলমানদের কাছে সবচেয়ে বিখ্যাত মাজার হচ্ছে মাজার-ই-শরীফ। আফগানরা মনে করেন এখানেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা এবং ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সমাধি রয়েছে। তারা এটিকে তীর্থস্থান হিসেবে বিবেচনা করেন। আফগানিস্তান আজ এক চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ইতিহাস, রাজনীতি, ধর্ম ও জাতিগত জটিলতায় দেশটি বারবার বিপর্যস্ত হয়েছে। তবে এই জাতি যে কতটা সংগ্রামী তা তারা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রমাণ করে এসেছে। আজ প্রয়োজন একটি অন্তর্ভুক্তিমূলক সরকার, যেখানে সকল জাতিগোষ্ঠী ও নারী পুরুষের সমান অধিকার থাকবে। প্রয়োজন আন্তর্জাতিক সহায়তা, তবে সেটা হবে আফগান জনগণের জন্য, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়। একদিন আফগানিস্তান তার অন্ধকার কাটিয়ে নতুন আলোর পথে চলবে। এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।